আসসালামু আলাইকুম। গল্প বাই মনিম চ্যানেলে আজকে আপনাদেরকে পড়ে শোনাব হুমায়ুন আহমেদের উপন্যাস নিশিথিনী। আজকে শুনবেন উপন্যাসটির চতুর্থ পর্ব। নীলু দীর্ঘ সময় চুপ করে বসে রইল। বৃষ্টির বেগ বাড়ছে, এক একটা বাতাসের ঝাপটা এসে গা ভিজিয়ে দিচ্ছে। তবু দুজনের কেউ নড়ল না। চারিদিকে গাঢ় অন্ধকার, শুধু মিসির আলির সিগারেটের আলো ওঠানামা করছে। নীলু ক্ষীণ স্বরে বলল, স্যার। বলো। আমি একটি খারাপ লোকের হাতে পড়েছিলাম স্যার। একটা ভয়ঙ্কর খারাপ লোক আমাকে ভুলিয়ে ভালিয়ে নির্জন একটা ঘরে নিয়ে গিয়েছিল। সে একটা খুর নিয়ে এসেছিল আমাকে মারতে। তখন সেই দেবী আমাকে রক্ষা করেন। সমস্ত ব্যাপারটা আমার দেখা। দেবীকেও আমি দেখেছি, একটি অপূর্ব নারী মূর্তি। তুমি বলতে চাও তারপর থেকে সেই দেবী তোমার সঙ্গে আছে? হ্যাঁ। তুমি যা দেখেছ তার একটা লৌকিক ব্যাখ্যা হতে পারে, তাকে তুমি ভেবেছ? সবকিছুর ব্যাখ্যা নেই স্যার। চেষ্টা করে দেখি এর একটা ব্যাখ্যা দাঁড় করানো যায় কিনা। ঠিক আছে, চেষ্টা করুন। রানু মেয়েটির সঙ্গে তোমার খুব ভাব ছিল, তার কাছ থেকেই দেবীর ব্যাপারটি তুমি শুনেছ। একটা নতুন ধরনের কথা, রোমান্টিক ফ্লেভার আছে দেবীর ব্যাপারটায়। কাজেই জিনিসটা তোমার মনে গেঁথে রইল। তুমি নিজে যখন বিপদে পড়লে ওই জিনিসটাই উঠে এলো তোমার মনের ভেতর থেকে। একটা হ্যালুসিনেশন হলো। তীব্র মানসিক চাপ এবং তীব্র হতাশা থেকে এই হ্যালুসিনেশনের জন্ম। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে স্ট্রেস ইনডিউসড হ্যালুসিনেশন। ওই খারাপ লোকটি মারা গেল কিভাবে? তার মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণে। পা পিছলে উল্টে পড়ে মাথায় আঘাত পেয়েছে, এই জাতীয় কিছু। এখানে দেবীর কোনো ভূমিকা নেই। লোকটির সুরতহল রিপোর্ট থেকেই তার মৃত্যুর কারণ বের হয়ে আসা উচিত। কি ছিল পোস্টমর্টেম রিপোর্টে? মিসির আলি প্রশ্নের জবাবের জন্য অপেক্ষা করলেন। কোনো জবাব পাওয়া গেল না। নীলু মনে হচ্ছে গভীর চিন্তায় ডুবে গেছে। অন্ধকারে পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কেন জানি তার মনে হলো মেয়েটি কাঁদছে। কাঁদছে কেন সে? কাঁদার মতো কোনো কথা কি তিনি বলেছেন? নীলু। জি। আমি এখন উঠি, আমার যাওয়া দরকার। এ বৃষ্টি কমবে না, যত রাত হবে তত বাড়বে। তুমি কি আমাকে আরও কিছু বলবে? নীলু জবাব দিল না। মিসির আলি উঠে দাঁড়ালেন। তোমার বাবাকে খবর দাও, বিদেয় নিয়ে যাই। নীলু কঠিন কণ্ঠে বলল, আপনি যাচ্ছেন কোথায়? তিনি বিস্মিত হয়ে বললেন, বাসায় যাচ্ছি, আর কোথায় যাব? না, আপনার বাসায় যাওয়া হবে না। আজ রাতে আপনি এখানে থাকবেন। কি বলছো তুমি? আপনার জন্য ঘর রেডি করে রেখেছি, সঙ্গে অ্যাটাচড বাথরুম আছে। আপনার কোনো অসুবিধা হবে না। আমি কিছু বুঝতে পারছি না, এখানে কেন থাকবো? এখানে থাকবেন কারণ আজ রাতে লোহার রড নিয়ে একটি ছেলে আপনাকে মারতে যাবে। আমি আপনার সঙ্গে ঠাট্টা করছি না, বা বানিয়েও কিছু বলছি না। আমি অনেক কিছুই বুঝতে পারি। ওই ছেলেটির নাম যদি আপনি জানতে চান তাও বলতে পারি। কি জানতে চান? মিসির আলি ক্ষীণ স্বরে বললেন, ওর কি নাম? ওর নাম ফিরোজ। স্যার, আপনি কি যা বলছি তা বিশ্বাস করছেন? বুঝতে পারছি না। আমি একটি দ্বিধার মধ্যে পড়ে গেছি। দ্বিধার মধ্যে পড়েন বা না পড়েন, আমি এখান থেকে আপনাকে যেতে দেব না, কিছুতেই না। মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটি কঠিন স্বরে কথা বলছে। তার কথা বলার ধরন থেকেই বলে দেয়া যায় এই মেয়ে তাকে যেতে দেবে না। নীলু, আমার বাসায় কাজের মেয়েটি আছে একা। না, ইমা আপনার ঘরে নেই। আপনার ফিরতে দেরি দেখে সে বাড়িওয়ালার ঘরে ঘুমোতে গেছে। তুমি ওর কি নাম বললে? যা নাম তাই বললাম, ইমা। ইমা? হ্যাঁ, ইমা।
ওর বাবার নাম বলতে পারবে? ইমা নাম থেকেই আপনি ওর বাবাকে বের করতে পারবেন। বলতে বলতে নীলু হেসে উঠল, হাসিতে হাসিতে একটি ধাতব ঝংকার, অন্য এক ধরনের কাঠিন্য। যেন এ নীলু নয়, অন্য একটি মেয়ে, অচেনা একজন মেয়ে। স্যার আসুন, আপনাকে ঘর দেখিয়ে দিই। ড্রয়ারে মোমবাতি আছে, মোমবাতি জ্বালিয়ে বসে বসে বৃষ্টির শোভা দেখুন। আমি যাব রান্না করতে। তোমাদের টেলিফোন আছে না? আছে, দিয়ে যাচ্ছে আপনার ঘরে। যত ইচ্ছা টেলিফোন করুন। টেলিফোনে অনেক চেষ্টা করেও ফিরোজদের বাড়ির কাউকে ধরা গেল না। হয় টেলিফোন নষ্ট, কিংবা রিং হচ্ছে না, কেউ ধরছে না। আশ্চর্য ব্যাপার। বাড়িওয়ালা করিম সাহেবকে টেলিফোন করলেন। করিম সাহেব জেগেছিলেন এবং তিনি জানালেন হানিফা তার বাসাতেই আছে, ঘুমোচ্ছে। মিসির আলি মোমবাতি জ্বালিয়ে গেস্ট রুমে বসে রইলেন একা একা। এখনও ইলেকট্রিসিটি আসেনি। বাজ পড়ে কোনো ট্রান্সফরমার পুড়ে টুরে গেছে হয়তো। কেউ ঠিক করবার চেষ্টা করছে না। এদেশে কেউ কোনো কিছু ঠিক করবার জন্য ব্যস্ত নয়। শহর অন্ধকারে ডুবে আছে তো কি হয়েছে, থাকুক ডুবে। দুষ্টু লোকেরা অন্ধকারে বেরিয়ে আসবে, আসুক বেরিয়ে। আমরা কেউ কারো জন্য কোনো মমতা দেখাবো না। মমতা এ যুগের জিনিস নয়। কিন্তু সত্যি কি নয়? মমতা কি কেউ কেউ দেখাচ্ছে না? নীলু যে তাকে আটকে রাখল, তার পেছনে কি মমতা কাজ করছে না? সে কেন তাকে এই মমতাটা দেখাচ্ছে? কেন কেন? তার ভ্রু কুঞ্চিত হলো, কপালের শিরা দপদপ করতে লাগলো। জ্বর আসছে নাকি? তিনি আবার সিগারেট ধরালেন। প্যাকেট শূন্য হয়ে আসছে। রাত কাটবে কি করে? এ বাড়িতে এখনো কোনো কাজের লোক তার চোখে পড়েনি যাকে সিগারেট আনার জন্য অনুরোধ করা যায়। স্যার, আপনার চা। নীলু এসে দাঁড়িয়েছে। মোমবাতির আলোয় কি সুন্দর লাগছে তাকে। মিসির আলি বিব্রত স্বরে বললেন, চা তো চাইনি। রান্না হতে দেরি হবে, চা খেয়ে খিদেটা চেপে রাখার ব্যবস্থা করুন। তিনি চায়ের পেয়ালা হাতে নিলেন এবং নিজের অজান্তেই বলে ফেললেন, তুমি আমার নিরাপত্তার জন্য হঠাৎ এত ব্যস্ত হলে কেন? নীলা মৃদু হেসে বলল, "হ্যাঁ, এই প্রশ্নের জবাব এখন দেব না। একদিন নিজেই বুঝতে পারবেন। চায়ে চিনি হয়েছে কিনা তাড়াতাড়ি দেখুন, আমি বেশিক্ষণ থাকতে পারবো না।" হয়েছে। নীলু নিঃশব্দে চলে গেল। মিসির আলির হঠাৎ মনে হলো তিনি চাঁপা ফুলের গন্ধ পাচ্ছেন। হালকা সুবাস, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা গাঢ় হলো। তিনি ঘরের ভেতর ফিসফিস কথা শুনলেন। কে কথা বলছে? দমকা বাতাসে মোমবাতি নিভে গেল এবং তিনি স্পষ্ট শুনলেন মল পড়ে হেঁটে যাওয়ার মতো কে যেন তার পাশ দিয়ে হেঁটে গেল। কে কে বলে চেঁচিয়ে উঠতে গিয়েও তিনি থেমে গেলেন। এসব মনের ভুল। এ জগতে কোনো রহস্য নেই। আশেপাশে নিশ্চয়ই কোনো চাঁপা ফুলের গাছ আছে, গন্ধ আসছে সেখান থেকেই। কিন্তু তবু তার মনে হচ্ছে দরজার ও পর্দার ওপাশে আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং তাকিয়ে আছে তার দিকে। কে সে? অন্য ভুবনের কেউ, নাকি অবচেতন মনে তার জন্ম? পৃথিবীর সমস্ত অশরীর জন্মই কি অবচেতন মনে নয়? অবচেতন মন জিনিসটির অবস্থান কোথায়? মস্তিষ্কের নিউরনে? নিউরনের বৈদ্যুতিক আবেশই কি আমাদের নানা রকম মায়া দেখাচ্ছে? তিনি ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন। পর্দাটি খুব নড়ছে, যেন কেউ পর্দা নাড়িয়ে তার দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করছে। তিনি দেশলাই জ্বালালেন। আলো আসুক, আলোর স্পর্শে সব মায়া কেটে যাক। তিনি যেন নিজেকে সাহস দেবার জন্যই বললেন, এ পৃথিবীতে রহস্যের কোনো স্থান নেই। সন্ধ্যাবেলা ওসমান সাহেব নিজে গিয়ে পরীক্ষা করলেন গেট বন্ধ করা হয়েছে কিনা। তালা টেনে টেনে দেখলেন। দারোয়ানকে বললেন, ভোর হওয়ার আগে গেট খুলবে না। কেউ ঢুকতে চাইলে বলবে বাড়িতে কেউ নেই। জি আচ্ছা। গেটের তালার চাবি কাউকে দেবে না, এমনকি ফিরত যদি চায় তাকেও দেবে না।
জি আচ্ছা। রাতটা মোটামুটি সজাগ কাটাবে, কোনো শব্দ টব্দ হলে বের হয়ে দেখবে কি ব্যাপার। জি আচ্ছা। ওসমান সাহেব চিন্তিত মুখে ঘরে ঢুকলেন। ফরিদার সঙ্গে তার দেখা হলো, কিন্তু তাদের মধ্যে কোনো কথা হলো না। দুজন এমন ভাব করছেন যেন কেউ কাউকে চেনেন না। অনিদ্রাজনিত কারণে ফরিদার চোখ লাল। তিনি বসে আছেন মূর্তির মতো। ওসমান সাহেব তার সামনের চেয়ারটাতে দীর্ঘ সময় চুপচাপ বসে থেকে মৃদু স্বরে বললেন, ফিরোজ কেমন আছে? ফরিদা জবাব দিলেন না। ওসমান সাহেব বিরক্ত স্বরে বললেন, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, কানে যায়নি? ফরিদা কোনো সাড়া শব্দ করলেন না, ঠান্ডা চোখে তাকালেন। ওসমান সাহেব চাপা স্বরে বললেন, কথা জবাব দাও, ফিরোজ কেমন আছে? ভালো। ভালো মানেটা কি? গুছিয়ে বলো। গুছিয়ে বলতে পারবো না, তুমি দেখে আসো। আর শোনো, আমার সঙ্গে এরকম ভঙ্গিতে কথা বলবে না। ফরিদা উঠে গেলেন, রওনা হলেন ফিরোজের ঘরের দিকে। ক্রুদ্ধ আওয়াজ আসছে সে ঘর থেকে, চাপা আওয়াজ। কোনো মানুষের কণ্ঠ থেকে এ ধরনের আওয়াজ হওয়া সম্ভব নয়। যে এমন আওয়াজ করছে সে মানুষ হতে পারে না। ফরিদার গা কাঁপতে লাগলো। কি হচ্ছে এসব? তিনি কি এগিয়ে যাবেন না ফিরে আসবেন? এগিয়ে যাওয়ার কোনো ইচ্ছা করছে না, কিন্তু তিনি গেলেন। কাছাকাছি যাওয়া মাত্র ক্রুদ্ধ গর্জন থেমে গেল। তিনি দেখলেন ফিরোজ বেশ ভালো মানুষের মতো চেয়ারে বসে পা দোলাচ্ছে, হাতে একটি বই, সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক ভাবভঙ্গি। ফরিদা বললেন, কেমন আছিস তুই? ভালো। তুমি কেমন আছো মা? ফরিদার চোখে পানি এসে গেল। 48 ঘন্টার মধ্যে এই প্রথম ফিরোজ এমন স্বরে কথা বলল। ফিরোজ, তুই আমাকে চিনতে পারছিস তো? চিনতে পারবো না কেন? কি বলছো তুমি? গত দুদিন তো চিনতে পারিসনি। তোমরাও তো আমাকে চিনতে পারোনি। আমরা চিনতে পারবো না কেন? না, চিনতে পারোনি। চিনতে পারলে নিজের ছেলেকে তালাবদ্ধ করে রাখতে না। তোমরা বিশাল একটা তালা দিয়েছ। ফরিদা কথা ঘোরাবার জন্য বললেন, কিছু খাবে ফিরোজ? হ্যাঁ খাবো, কিন্তু মা টেবিলে খাবার দেবে, তালা খুলে ফেলবে। আমি খাবার ঘরে চেয়ার টেবিলে বসে খাবো। ফরিদা কোনো উত্তর দিলেন না, শুকনো মুখে দাঁড়িয়ে রইলেন। ফিরোজ যা বলছে তা সম্ভব নয়। তালা খুলে তাকে নিয়ে যাওয়া যাবে না। কি মা, কথা বলছো না যে? তালা খুলবে না? ফরিদা জবাব দিলেন না। কিন্তু মা, তালা বন্ধ করে কাউকে আটকে রাখা ঠিক না, খুব অন্যায়। অন্যায় নয়? হ্যাঁ অন্যায়। বেশ, তালা খোলো। ফিরোজ উঠে দাঁড়ালো। তার কোলের ওপর রাখা বইটি মেঝেতে পড়ে গেল। ফিরোজ সেদিকে ফিরেও তাকালো না। সে এগিয়ে এসে জানালার শিক ধরে দাঁড়ালো। ফরিদা জানালার পাশ থেকে একটু দূরে সরে গেলেন। দূরে চলে গেলে মা? ভয় লাগছে? খুব ভয় লাগছে না? ফিরোজ জানালার শিক ধরে ঝাঁকাতে লাগলো। তিনি ভয় পাওয়া গলায় বললেন, এরকম করছিস কেন? লোহার শিকগুলো কেমন শক্ত তাই দেখছি। এরকম করিস না বাবা। তালা খুলে দাও। এরকম করব না। আমি চিড়িয়াখানার জন্তু নই মা, যে আমাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখবে। যাও, বাবার কাছে যাও, চাবি নিয়ে আসো। বদ্ধ ঘরে আমার দম আটকে আসছে। আমি খোলা মাঠে খানিকক্ষণ হাঁটব। যাও, যা করতে বলছি করো। ফরিদা বসার ঘরের দিকে এগুলেন। ফিরোজ জানালার শিক ধরে ঝাঁকাচ্ছে। তার মুখ হাসি হাসি, যেন শিক ঝাঁকানো খুব একটা মজার ব্যাপার, আনন্দের একটা খেলা। খুব ছোটবেলায় ফিরোজ এরকম করত। জানালায় উঠে শিক ধরে ঝাঁকাতো। ওসমান সাহেব অত্যন্ত বিরক্ত হলেন। কঠিন স্বরে বললেন, কি পাগলের মতো কথা বলছো? তালা খুলবো মানে? কি হয়েছে তুমি জানো না? ফরিদা চুপ করে রইলেন। একটা ছেলে মারা গেছে, তারপরে তুমি বলছো তালা খুলবো? তালা দিয়েই বা কী লাভ হচ্ছে?
ওই রাতেও তো তালা বন্ধ ছিল। ছিল না। ওসমান সাহেব এই জবাব দিতে পারলেন না। হ্যাঁ, ওই রাতে তালা বন্ধ ছিল এবং ভোরবেলা ঘর তালা বন্ধই পাওয়া গেছে। ফরিদা বললেন, ওই ছেলের মৃত্যুর সঙ্গে ফিরোজের কোনো সম্পর্ক নেই। ফিরোজ ঘরেই ছিল। ঘরে থাকলেই ভালো। ফরিদা স্বামীর পাশে বসলেন। তার মুখ শান্ত, তার চোখের দৃষ্টি উজ্জ্বল ও তীক্ষ্ণ। ওসমান সাহেব বললেন, তুমি কি কিছু বলবে? হ্যাঁ। বলে ফেলো, এভাবে তাকিয়ে থেকো না। ফিরোজ প্রসঙ্গে তুমি যে ডিসিশন নিয়েছ আমার মনে হয় তা ঠিক নয়। তুমি কতদিন তাকে তালাবন্ধ করে রাখবে? ওর চিকিৎসা করাও। মিসির আলীকেই বা আসতে দিচ্ছ না কেন? ওই ছেলেটির মৃত্যুর প্রসঙ্গ চাপা না পড়ার আগে আমি কাউকে এ বাড়িতে আসতে দেব না। উনি টেলিফোন করলে বলবে ফিরোজ মামার বাড়ি গেছে। এতে ফিরোজের অসুখ বাড়তেই থাকবে। বারুক, তুমি নিশ্চয় চাও না তোমার ছেলেকে ওরা ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিক? চাও? না, চাই না। তাহলে চুপ করে থাকো। একটা তালা আছে, আর একটা তালা লাগাও। ফিরোজকে শুধু শুধু সন্দেহ করছো। তালা বন্ধ ঘর থেকে সে কিভাবে বের হবে? তা জানি না, কিন্তু সে বের হয়েছে। এটা যেমন আমি জানি তুমিও জানো। এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তুমি অন্য ঘরে যাও, আমাকে একা থাকতে দাও। ঝনঝন শব্দ হচ্ছে ফিরোজের ঘরে। সে প্রচণ্ড শব্দে জানালা ঝাঁকাচ্ছে। ফরিদা নিঃশব্দে কাঁদতে শুরু করলেন। ওসমান সাহেব বের হয়ে এসে কঠিন স্বরে ফিরোজকে বললেন, এরকম করছিস কেন? স্টপ ইট। ফিরোজ হাসি মুখে বলল, রাগ করছো কেন বাবা? ওসমান সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। দরজা খুলে দাও বাবা, আমি খাবার ঘরে বসে ভাত খাবো, খিদে লেগেছে। কি খুলবে না? লোহার রডটা আমার কাছে দে, তালা খুলে দিচ্ছি। না বাবা, ওটা সম্ভব নয়। লোহার রডটা দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? ও রাগ করবে। কে রাগ করবে? নাম বললে চিনবে না। শুধু শুধু জিজ্ঞেস করছো কেন? তালা খুলবে কি না? ওসমান সাহেব জবাব না দিয়ে চলে এলেন। ফিরোজ জানালা ঝাঁকাতে ঝাঁকাতে খুব হাসতে লাগলো। থার্ড ইয়ার ফাইনালের ডেট দিয়েছে। মেডিকেলের ছাত্রদের কারোর দম ফেলার সময় নেই। ক্লাস এখন সাসপেন্ডেড। আজমল ঠিক করে রেখেছে সে এখন থেকে নাস্তা খেয়ে পড়তে বসবে এবং একটানা পড়বে লাঞ্চ টাইম পর্যন্ত। 1 ঘন্টার ব্রেক নেবে লাঞ্চে, তারপর আবার পড়া। তাছাড়া পাশ করার কোনো উপায় নেই। নানান দিক দিয়ে খুব ক্ষতি হয়েছে এবছর। প্রতিদিনই কোনো না কোনো ঝামেলায় পড়া হচ্ছে না। এরকম চললে পরীক্ষা দেওয়া হবে না। এবার পরীক্ষায় না বসলে ডাক্তারি পড়া বন্ধ করে দিতে হবে। খরচ চালিয়ে যাবার মতো ক্ষমতা নেই। গ্রামের বাড়ি বিক্রি করে দিলে হতো, কিন্তু মা বেঁচে থাকতে তা সম্ভব নয়। তাছাড়া বিক্রি করেও লাভ হবে না। ভাঙা রাজপ্রসাদ কে কিনবে? কার এত গরজ? আজমল বই নিয়েই বসে উঠে পড়ল। জানালা দিয়ে দেখা যাচ্ছে মিসির আলী ঢুকছেন। তার খুব ইচ্ছা হতে লাগলো বইপত্র নিয়ে অন্য কারো ঘরে চলে যায়। কিছুক্ষণ খুঁজে টুজে তিনি চলে যাবেন, কিন্তু ভদ্রলোকের যা স্বভাব চরিত্র, তিনি আবার আসবেন, আবার আসবেন। অসহ্য। কেন জানি আজমল তাকে সহ্য করতে পারে না। কেন সহ্য করতে পারে না এ নিয়েও সে ভেবেছে, কিছু বের করতে পারেনি। লোকটি ভালো মানুষ ধরনের, তবে অসম্ভব বুদ্ধিমান। বুদ্ধিমান কেউ ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষেরা বোকাশোকা ধরনের হয়। ভেতরে আসবো? আজমল বিরক্তি গোপন করে বলল, আসুন। আমি পরশু একবার এসেছিলাম। তোমার রুমমেটকে বলে গিয়েছিলাম আজ সকালে আসব। সে তোমাকে কিছু বলেনি? জি না, বলেনি। ভুলে গেছে বোধহয়। বসুন। মিসির আলী বসতে বসতে বললেন, অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা। এর মধ্যে তোমাদের বাড়ি গিয়েছিলাম, জানো বোধ হয়। জি জানি, না চিঠি লিখেছিল।
খুব যন্ত্রণায় ফেলেছিলাম ওদের, অসুস্থ হয়ে পড়েছিলাম। আজমল কিছু বলল না। মিসির আলি বললেন, বেশিক্ষণ তোমাকে বিরক্ত করব না, একটা কথা শুধু জিজ্ঞেস করতে এসেছি। জিজ্ঞেস করুন। তোমাদের বাড়িতে একটা ঘর আছে যেখানে তোমাদের পূর্বপুরুষদের কিছু ছবি টবি আছে, তুমি কি সেই ঘরে ফিরোজকে নিয়ে গিয়েছিলে? জি হ্যাঁ, নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওই ঘর তো তালাবন্ধ। ওর চাবি থাকে নাজনীনের কাছে, সে তো বলল ও ঘর খোলা হয়নি। আমার কাছে একটি চাবি আছে, ও জানে না। খালি গায়ে একজনের ছবি আছে, ওই ছবিটা কি ফিরোজকে দেখিয়েছ? সব ছবি দেখিয়েছি। আমি এই বিশেষ ছবিটি প্রসঙ্গে জিজ্ঞেস করছি। শুনেছি একে ক্ষিপ্ত প্রজারা লোহার রড দিয়ে পিটিয়ে মেরে ফেলে, এটা কি সত্যি? জি সত্যি, শাবল দিয়ে পিটিয়ে মারে। এই গল্পটি কি তুমি ফিরোজের সঙ্গে করেছ? জি না, করিনি। অন্য কেউ করেছে বলে কি তোমার ধারণা? মনে হয় না, গল্প করে বেরাবার মতো কোনো ঘটনা এটা না। মিসির আলি উঠে পড়লেন। আজমল বলল, আর কিছু জিজ্ঞেস করবেন না? না, উঠি এখন। তুমি পড়াশোনা করছিলে করো, আর ডিস্টার্ব করব না। আজমল তাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এলো। মিসির আলি বললেন, নাজনীন মেয়েটি বড় ভালো, ওকে আমার খুব পছন্দ হয়েছে, চমৎকার মেয়ে। আজমল কিছু বলল না। মিসির আলি বললেন, নাজনীন আমাকে বলেছে শীতের সময় একবার যেতে, আমি কথা দিয়েছি যাব। এ শীতেই যাব। যাই আজমল, আর আসতে হবে না। তিনি মাথা নিচু করে হাঁটতে লাগলেন। ফিরোজ ছবিটা দেখেছে, জট খুলতে শুরু করেছে। এই ছবির ছাপ পড়েছে ফিরোজের চেতনায়, এবং মিসির আলির ধারণা লোকটির মৃত্যু সংক্রান্ত গল্পটিও সে শুনেছে। লোহার রড নিয়ে তার খালি গায়ে বের হবার রহস্যটি হচ্ছে ছবিতে এবং গল্পটিতে। বৃষ্টি পড়তে শুরু করেছে। মিসির আলি গ্রাহ্য করলেন না, বরং বৃষ্টিতে ভিজতে ভিজতে এগিয়ে যেতে তার ভালোই লাগছে। ফিরোজের অসুখের পেছনের কারণগুলো দাঁড় করাতে হবে। অনেকগুলো ঘটনাকে একসঙ্গে মেলাতে হবে। ঘটনাগুলো এরকম: 1, অসম্ভব রূপবতী একটি মেয়ের সঙ্গে দেখা হলো, মেয়েটির পোলিও। এই ঘটনাটি তাকে অভিভূত করল। 2, মেয়েটি তাকে আহত করল, সে কড়া গলায় বলল, আমার হাত ছাড়ুন। 3, ফিরোজ খালি গায়ের লোকটির ছবি দেখল এবং খুব সম্ভব তার মৃত্যু বিষয়ক গল্পটিও শুনল। রাতে তার প্রচণ্ড জ্বর হলো। জ্বরের ঘোরে ওই লোকটির ছবি বারবার মনে হলো। সে নির্জন নদীর পাড় ধরে একা একা হাঁটতে লাগলো। তখনই একটি হ্যালুসিনেশন হলো। মিসির আলি বৃষ্টিতে নিয়ে গেছেন। রাস্তার লোকজন অবাক হয়ে তাকে দেখছে। ঢালাও বর্ষণ উপেক্ষা করে এমন নির্বিকার ভঙ্গিতে হাঁটে না। সাইদুর রহমান সাহেব অবাক হয়ে বললেন, আপনার কি হয়েছে? মিসির আলি বললেন, শরীরটা খারাপ স্যার। শরীর তো আপনার সবসময় খারাপ, এর বাইরে কিছু হয়েছে কিনা বলেন, আপনাকে হ্যাগার্ডের মতো দেখাচ্ছে। গত পরশু রাতে কে যেন তালা ভেঙে আমার ঘরে ঢুকে জিনিসপত্র ভেঙে চুরে তছনছ করেছে। আপনি বাসায় ছিলেন না? আমি তো স্যার প্রথমেই আপনাকে বলেছি তালা ভেঙে ঢুকেছে, কাজেই আমার ঘরে থাকার প্রশ্নই ওঠে না। সাইদুর রহমান সাহেব গম্ভীর হয়ে গেলেন। মিসির আলি বললেন, আমি ছুটির অ্যাপ্লিকেশন দিয়েছি, দিন দশেকের ছুটির আমার খুব দরকার। সাইদুর রহমান সাহেব মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে গেলেন। ঠান্ডা গলায় বললেন, ইউনিভার্সিটিতে ক্লাস এমনিতেও হয় না, এর মধ্যে আপনারা ছুটি নিলে তো অচল অবস্থা। এর চেয়ে আসুন সবাই মিলে ইউনিভার্সিটি তালা বন্ধ করে চলে যাই, কি বলেন? মিসির আলি সহজ স্বরে বললেন, আপনি কি স্যার আমার সঙ্গে রসিকতা করতে চেষ্টা করছেন? রসিকতা করব কেন? গত 2 বছরে আমি কোনো ছুটি নেইনি, এখন নিতান্ত প্রয়োজনে চাচ্ছি। দিতে না চান, দিবেন না।
আপনার নিজের কি অবস্থা? এবছরে আপনি কি কোনো ছুটি নেননি? অন্যের সঙ্গে সবসময় একটা কম্পেয়ার করার প্রবণতা আপনার মধ্যে খুব বেশি। এটা ঠিক না মিসির আলি সাহেব। আপনি সিএল এর ফর্মটা রেখে যান, আমি রিকমেন্ড করে দেব। মিসির আলি উঠে দাঁড়ালেন। সাইদুর রহমান বললেন, উঠবেন না, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে, বসুন। তিনি বসলেন। জরুরি কথাটা কি আঁচ করতে চেষ্টা করলেন। সাইদুর রহমান সাহেবের মুখ হাসি হাসি। কাজেই কথাটা মিসির আলির জন্য নিশ্চয়ই সুখকর হবে না। আপনার পার্ট টাইম অ্যাপয়েন্টমেন্টের তো ম্যাচ শেষ হতে চলল, এক্সটেনশনের জন্য কি করছেন? মিসির আলি বিস্মিত হয়ে বললেন, আমাকে কিছু করতে হবে নাকি? আমার তো ধারণা ছিল আমার কিছু করার নেই, ইউনিভার্সিটি যা করার করবে। সাইদুর রহমান সাহেব কিছু বললেন না। তার চোখ মুখ উজ্জ্বল। এর মানে কি? তাকে কি এক্সটেনশন দেওয়া হবে না? সে তো সম্ভব নয়। যেখানে ফুল টাইম টিচার অ্যাপয়েন্টমেন্ট হওয়ার কথা, সেখানে পার্ট টাইম চাকরির এক্সটেনশন হবে না, এটা কেমন কথা? স্যার, আপনি ঠিক করে বলেন তো ব্যাপারটা কি? আমার মেয়াদ শেষ? এখনও কিছু বলা যাচ্ছে না, তবে একজনের তো অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এখন আর আমাদের টিচারের শর্টেজ নেই। তাই নাকি? হ্যাঁ তাই। খাজনার থেকে বাজনা বেশি, ছাত্রের চেয়ে টিচারের সংখ্যা বেশি। মিসির আলি ঠান্ডা গলায় বললেন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আপনি কেন আমার পেছনে লেগেছেন? আরে এটা কি বলছেন? আমি আপনার পেছনে লাগবে কেন? কি ধরনের কথা এসব? মিসির আলি উঠে দাঁড়ালেন। এখানে বসে থাকার কোনো মানে হয় না। সাইদুর রহমান সাহেব বললেন, কি চললেন? হ্যাঁ চললাম। বিশ্ববিদ্যালয়ের কিছু কর্তাস্থানীয় ব্যক্তিদের সঙ্গে দেখা করলে কেমন হয়? তারা কি কিছু করতে পারবেন? পারবেন নিশ্চয়ই, কিন্তু এ জাতীয় কারোর সঙ্গে তার পরিচয় নেই। বিশ্ববিদ্যালয়ের খুব কম সংখ্যক অধ্যাপককেই তিনি চেনেন। স্যার, সালাম আলাইকুম। মিসির আলি তাকিয়ে দেখলেন দুটি ছাত্র দাঁড়িয়ে আছে। তিনি বললেন, তোমরা কি কিছু বলবে? জি না স্যার। আচ্ছা ঠিক আছে। তিনি হাঁটছেন ক্লান্ত ভঙ্গিতে। চাকরি চলে গেলে তিনি অথই পানিতে পড়বেন। সময় ভালো না। দ্বিতীয় কোনো চাকরি চট করে জোগাড় করা মুশকিল। সঞ্চয় তেমন কিছু নেই। ইচ্ছা করলে সঞ্চয় করা যেত, ইচ্ছা করেনি। এ পৃথিবীতে কিছুই জমা রাখা যায় না, সব খরচ হয়ে যায়। মিসির আলি হাঁটতে হাঁটতে মনে মনে বললেন, আই ক্যান নট অ্যান্ড উইল নট বিলিভ দ্যাট ম্যান ক্যান বি ইভিল। তার প্রিয় একটি লাইন, প্রায় নিজের মনে বলেন। কেন বলেন? এই কথাটি কি তিনি বিশ্বাস করেন না? যা আমরা বিশ্বাস করি না অথচ বিশ্বাস করতে চাই, তাই আমরা বারবার বলি। তিনি ঘড়ি দেখলেন, 3টা বাজে। শরীর খারাপ লাগছে, বাসায় ফিরে যেতে ইচ্ছা করছে, কিন্তু অনেক কাজ পড়ে আছে। আজমলের সঙ্গে দেখা করা এখনো হয়ে ওঠেনি। ফিরোজের সঙ্গে দেখা করতে পারেননি। তার সঙ্গে দেখা করার সবকটি প্রচেষ্টা বিফল হয়েছে, অথচ খুব তাড়াতাড়ি দেখা করা দরকার। সাজ্জাদ হোসেনেরই বা খবর কি? সে কি হানিফা সম্পর্কে কোনো তথ্য পেয়েছে? না, কোনো চেষ্টাই করেনি। নীলুর সঙ্গেও আর দেখা হয়নি। এর মধ্যে দুবার গিয়েছেন জিকাতলায়, দুবারই বাসার সামনে থেকে চলে এসেছেন। কেন যে তার লজ্জা লাগছিল? লজ্জার কি আছে? কিছুই নেই। তিনি যাচ্ছেন তার এক ছাত্রীর বাসায়, এর মধ্যে লজ্জার কি? লাইব্রেরি থেকে একটা বই ইস্যু করার কথা, ইলিউশন অ্যান্ড হ্যালুসিনেশন, ডক্টর জিম ম্যাকার্থির বই। প্রচুর কেস হিস্ট্রি আছে সেখানে। কেস হিস্ট্রিগুলো দেখা দরকার। কোনোটার সঙ্গে কি ফিরোজের বা নীলুর ব্যাপারগুলো মেলে? পুরোপুরি না মিললেও অনেক উদাহরণ থাকবে খুব কাছাকাছি, সেগুলো খুঁটিয়ে দেখা দরকার। মিসির আলি লাইব্রেরিতে চলে গেলেন। সাধারণত যে বইটি খোঁজা হয় সে বইটি পাওয়া যায় না। ভাগ্যক্রমে এটি ছিল। চমৎকার বই, 300-র মতো কেস হিস্ট্রি আছে। আজ রাতের মধ্যেই শেষ করে ফেলতে হবে। তিনি স্টিভেনসনের
সমনবলিক প্যাটার্ন বইটি নিয়ে এলেন। এটিও একটি চমৎকার বই, তার নিজেরই ছিল। তার কাজের ছেলেটি পুরান বইয়ের দোকানে বিক্রি করে দিয়েছে। মহা বদমাস ছিল, তাকে প্রায় ফতুর করে দিয়ে গেছে। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মানুষ কত বিচিত্র। এই ছেলেটিকে তিনি বিশেষ স্নেহ করতেন। স্নেহ অপাত্রে পড়েছিল। মানুষের বেশিরভাগ স্নেহ মমতাই অপাত্রে পড়ে। কেউ আমার খোঁজ করেছিল হানিফা? জি না। চা বানিয়ে আন, দুধ চিনি ছাড়া। হানিফা চলে গেল। তার শরীর বোধহয় খানিকটা সেরেছে। মুখের শুকনো ভাবটা কম। ঘরে ওজন নেবার কোনো যন্ত্র নেই। যন্ত্র থাকলে দেখা যেত ওজন কিছু বেড়েছে কিনা। মিসির আলি ইজি চেয়ারে শুয়ে জিম ম্যাকার্থির বই পাতা উল্টাতে লাগলেন। কত বিচিত্র কেস হিস্ট্রি না ভদ্রলোক জোগাড় করেছেন। কেস হিস্ট্রি নাম্বার 63। মিস কিং সিলভারস্টোন, বয়স 25, কম্পিউটার প্রোগ্রামার, দি এনএক্স লিমিটেড, ডোভার, ক্যালিফোর্নিয়া। মিস কিং সিলভারস্টোন থ্যাঙ্কস গিভিংয়ের 2 দিন আগে দি এনএক্স ডিজিটাল লিমিটেড 3 তলার একটি ঘরে কাজ করছিলেন। সন্ধ্যা মিলিয়ে গেছে। অফিসের একজন গার্ড ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। গার্ড একতলায় কফি রুমে। সে বলে গেছে মিস সিলভারস্টোন যেন কাজ শেষ করে যাবার সময় তাকে বলে যান। কাজে মিস সিলভারস্টোন রাত 8টার সময় শেষ করে কফি রুমে গেলেন। অবাক কাণ্ড, কফি রুম অন্ধকার, কেউ কোথাও নেই। তিনি ভয় পেয়ে ডাকলেন, মুলার? কেউ সাড়া দিল না। তিনি ভাবলেন মুলার হয়তোবা সোফায় ঘুমিয়ে পড়েছে। কাজেই তিনি ঘরে ঢুকে বাতি জ্বালিয়ে স্তম্ভিত হয়ে দেখলেন মুলার নেই। তবে সোফায় একজন অস্বাভাবিক লম্বা মানুষ বসে আছে। মানুষটি নগ্ন। তিনি চেঁচিয়ে ওঠার আগেই লোকটি বলল, ভয় পেও না, ভয় পাওয়ার কিছু নেই। তুমি কে? আমি এই গ্রহের মানুষ নই। আমি এসেছি সিরাস নক্ষত্রপুঞ্জ থেকে। আমি পৃথিবীর একটি রমণীর গর্ভে সন্তানের সৃষ্টি করতে চাই। মিস সিলভারস্টোন পালিয়ে যেতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তার পা যেন মেঝের সঙ্গে আটকে গেছে। তিনি চিৎকার করতে চেষ্টা করলেন, গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন একে একে তার গায়ের কাপড় আপনা আপনি খুলে যাচ্ছে। তিনি দেখতে দেখতে সম্পূর্ণ নগ্ন হয়ে গেলেন। এই লোকটি তখন উঠে দাঁড়ালো এবং তিনি লক্ষ্য করলেন লোকটির গায়ের চামড়া ঈষৎ সবুজ। তার গা থেকে এক ধরনের আলো বেরোচ্ছে। লোকটি এসে তাকে জড়িয়ে ধরল। আপনা আপনি বাতি নিভে গেল। এটাই হচ্ছে মিস কিং সিলভারস্টোনের গল্প। তিনি পরবর্তী সময়ে গর্ভবতী হয়ে পড়েন এবং ডাক্তারের কাছে জানতে চান তার বাচ্চাটির গায়ের রং সবুজ হবার সম্ভাবনা কতটুকু। ম্যাকার্থির 21 পৃষ্ঠার বিশ্লেষণ আছে কেস হিস্ট্রির সঙ্গে। তিনি অভ্রান্ত যুক্তিতে প্রমাণ করেছেন এটি ইলিউশনের একটি উজ্জ্বল উদাহরণ। মিস সিলভারস্টোন সেখানে দেখেছেন মুলারকে, সিরাস নক্ষত্রপুঞ্জের কোনো আগন্তুককে নয়। মিসির আলি একটির পর একটি কেস হিস্ট্রি গভীর আগ্রহে পড়তে শুরু করলেন। তার নিজেরও এরকম একটি বই লেখার ইচ্ছা হতে লাগল। সেখানে রানু, নীলু, ফিরোজের কেস হিস্ট্রি এবং অ্যানালাইসিস থাকবে। কিন্তু তা করতে গেলে এদের সমস্ত রহস্য ভেদ করতে হবে। তা কি সম্ভব? কেন হবে না? অসম্ভব আবার কি? নেপোলিয়নের কি একটি উক্তি আছে না এ প্রসঙ্গে? ইম্পসিবল ইজ দ্য ওয়ার্ড। উক্তিটা কিছুতেই মনে পড়ল না। হানিফা চা বানিয়ে এনেছে। সুন্দর লাগছে তো মেয়েটিকে। মেয়েটির ব্যাপারে খোঁজ নিতে হবে। তিনি কি অলস হয়ে যাচ্ছেন? বোধ হয়। বয়স হচ্ছে, আগের কর্মদক্ষতা এখন আর নেই। মিসির আলি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আপনার চা। হানিফা চায়ের কাপ সাবধানে নামিয়ে রাখল। তিনি লক্ষ্য করলেন মেয়েটির নখে নেল পালিশ লাগিয়েছে। নেল পালিশ তিনি তাকে কিনে দেননি। সে নিজেই তার জমানো টাকা থেকে কিনেছে। তার নিজেরই কিনে দেওয়া উচিত ছিল। হানিফা, বস।
তোর সঙ্গে গল্পগুজব করি কিছুক্ষণ। হানিফা বসল। মিসির আলি বললেন, আমি তোর বাবা মাকে খুঁজে বের করার চেষ্টা করছি, বুঝলি? হানিফা কিছু বলল না, জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। তিনি কি পারবেন এর কোনো খোঁজ করতে? না পারার কি আছে, এটি এমন জটিল কাজ নিশ্চয়ই নয়। সাজ্জাদ হোসেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাকে তিনি বলেছেন মেয়েটির নাম ইমা হবার সম্ভাবনা, এই নামের কোনো নিখোঁজ মেয়ের তথ্য আছে কিনা দেখতে। সে চোখ মুখ কুঁচকে বলেছে, বুঝলি কি করে ওর নাম ইমা? তিনি সে প্রশ্নের জবাব দিতে পারেননি বলাটা ঠিক হলো না, বলা উচিত দিতে পারতেন কিন্তু দেননি। সব প্রশ্নের উত্তর সবাইকে দেওয়া যায় না। ইমা নামটি কোথা থেকে পাওয়া সেটা কাউকে না বলাই ভালো, বিশেষ করে পুলিশকে। পুলিশরা এ জাতীয় আধিভৌতিক ব্যাপার সাধারণত বিশ্বাস করে না। পুলিশের উপর পুরোপুরি নির্ভরও তিনি করেননি। তার এক ছাত্রকে কাজে লাগিয়ে দিয়েছেন। তার কাজ হচ্ছে প্রতিদিন পাবলিক লাইব্রেরিতে গিয়ে পুরানো পত্রিকা ঘাঁটা, দেখবে ইমা নামের নিখোঁজ মেয়ের কোনো খবর ছাপা হয়েছে কিনা। এই কাজের জন্য সে ঘন্টায় 50 টাকা করে পাবে। 10 ঘন্টার জন্য 500 টাকা তিনি তাকে আগেই দিয়েছেন। কাজে যাতে উৎসাহ আসে তার জন্য 1000 টাকার একটি পুরস্কারের কথাও বলেছেন। যদি সে ইমা নামের কোনো নিখোঁজ বালিকার খবর বের করতে পারে তাহলে এককালীন টাকাটা পাবে। এই ব্যাপারে মিসির আলির মন খুঁতখুত করছে। ইমা নামটির উপর এত গুরুত্ব দেওয়া ঠিক হয়নি। যে কোনো নিখোঁজ বালিকার সংবাদ সংগ্রহ করতে বলাটাই যুক্তিযুক্ত ছিল। একজনের অতীন্দ্রিয় ক্ষমতার উপর এতটা আস্থা রাখা ঠিক নয়। তিনি নিজে একজন যুক্তিবাদী মানুষ, তার জন্য এটা অবমাননাকর। রাত 8টা। সাজ্জাদ হোসেন অফিসের টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করে বিশ্রাম নেবার চেষ্টা করছেন। গত রাতে এক ফোঁটাও ঘুমননি। দিনের বেলায়ও ঘণ্টাখানেকের মতো শোবার সময় পাওয়া যায়নি এবং খুব সম্ভব আজ রাতটাও তার জেগেই কাটবে। লোহার রড হাতে সেই নগ্ন গাত্র আগন্তুক তার সর্বনাশ করে দিয়েছে। পুলিশ বাহিনীর নাকের ডগায় আরেকটি খুন হয়েছে। অবিশ্বাস্য ব্যাপার, একটি লোক রোজ রাতে লোহার রড হাতে একই জায়গায় ঘোরাঘুরি করবে অথচ তাকে ধরা যাবে না, এটা কেমন কথা? স্যার, আপনার সঙ্গে দেখা করতে এক ভদ্রলোক এসেছেন। সাজ্জাদ হোসেন টেবিল থেকে মাথা তুললেন। তার অর্ডারলি দাঁড়িয়ে আছে। এই লোকটির কি কোনো বুদ্ধিশুদ্ধি নেই? তাকে বলে দিয়ে এসেছেন যেন কিছুতেই আগামী 2 ঘন্টার মধ্যে তাকে ডাকানো হয়, অথচ 10 মিনিট পার না হতেই ব্যাটা ডাকতে এসেছে। তিনি বরফ শীতল গলায় বললেন, বলো আমি নেই। স্যার, আমি বলেছি আপনি আসেন, তাতে অসুবিধা নেই। এখন গিয়ে বলো যে আমার আগের কথাটা ঠিক না, উনি আসলে নেই, কোথায় গিয়েছেন কেউ জানে না। স্যার, উনি একজন সাংবাদিক, পত্রিকা অফিস থেকে এসেছেন। সাজ্জাদ হোসেন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সাংবাদিকদের বিরাগভাজন হবার মতো সাহস তার নেই। পত্রিকায় দীর্ঘ আর্টিকেল বের হয়ে যাবে পুলিশ অফিসারের দুর্ব্যবহার। আসতে বলো, আর শোনো, 2 কাপ চা দিতে বলো। সাংবাদিক ভদ্রলোকের নাম মীর উদ্দিন। ভদ্রলোক যে শুধু পেশায় সাংবাদিক তাই নয়, চেহারায়, পোশাকে, এমনকি হাবে ভাবেও সাংবাদিক। প্রশ্নের ধরন ডিটেকটিভের মতো। প্রতিটি বাক্যের শেষে একটি খোঁচা আছে যা ঠিক সহ্য করা মুশকিল। সাংবাদিক, কাজেই সহ্য করতেই হবে এবং কিছুতেই চটানো যাবে না। মীর উদ্দিনের কাছ থেকে জানা গেল যে একটি সাপ্তাহিক পত্রিকা নগ্ন গাত্র বিভীষিকা এই শিরোনামে একটি প্রচ্ছদ কাহিনী ছাপবে। কাজেই পুলিশের বক্তব্যটি শোনার জন্য তিনি দয়া করে এখানে তাশরিফ এনেছেন। আমার প্রশ্নের জবাব দিতে আপনার কোনো আপত্তি নেই তো? না, নেই। প্রশ্ন করুন। নগ্নগাত্র ব্যক্তিটি প্রসঙ্গে আপনার কি ধারণা? তেমন কোনো ধারণা নেই, পাগল টাগল হবে আর কি। তাকে পাগল বলার পেছনে আপনার যুক্তি কি? যুক্তি একটাই,
কোনো সুস্থ মাথার লোক একটা লোহার রড নিয়ে খুন খারাপি করে বেড়ায় না। কেন? সুস্থ লোকও তো খুন খারাপি করে। তা করে, কিন্তু তার পেছনে কোনো মোটিভ থাকে। এর কাণ্ড কারখানার পেছনে কোনো মোটিভ নেই। কি করে বুঝলেন মোটিভ নেই? হয়তো মোটিভ আছে, আপনারা ধরতে পারছেন না। সাজ্জাদ হোসেনের বিরক্তির সীমা রইল না। এ তো মহা তেদরের পাল্লায় পড়া গেল। জ্বালিয়ে মারবে মনে হচ্ছে। নগ্ন গাত্রকে নিয়ে পুরানো পল্টন এলাকায় গুজব ছড়িয়ে পড়েছে। আপনি কি সেটা জানেন? না, জানি না। কি গুজব? সেটা আপনি নিজেই কষ্ট করে জেনে নেবেন, কারণ পুলিশের উচিত শহরের চালু গুজবগুলোর প্রতি লক্ষ্য রাখা। কি উচিত না? সাজ্জাদ হোসেন জবাব দিলেন না। এই লোকের সঙ্গে যত কম কথা বলা যায় ততই ভালো। এখন আপনি দয়া করে বলুন, লোকটিকে ধরবার ব্যাপারে পুলিশ বাহিনী কি চূড়ান্ত রকমের ব্যর্থতায় পরিচয় দেয়নি? না, ধরবার চেষ্টা হচ্ছে। শিগগিরই ধরা পড়বে। হয়তো আজ রাতেই ধরা পড়বে। আচ্ছা, বিদেশে অপরাধীকে ধরার জন্য ট্রেন্ড পুলিশ কুকুর আছে। এরা গন্ধ শুকে শুকে অপরাধীকে বের করে ফেলে। এখানে এমন কিছু নেই? না, নেই। কারণ এটা বিদেশ নয়, বাংলাদেশ। কিন্তু বাংলাদেশে তো পুলিশ বাহিনীর একটা মাউন্টেড রেজিমেন্ট আছে, যার প্রতিটি ঘোড়া লক্ষ লক্ষ টাকা খরচ করে কেনা। অপ্রয়োজনীয় ঘোড়ার পেছনে এত টাকা খরচ না করে দু একটা শিক্ষিত কুকুর কি কেনা যায় না? আমাকে এসব কেন বলছেন ভাই? আমি সামান্য ব্যক্তি, এসব কর্তা ব্যক্তিদের বলেন। আমি আপনার মুখ থেকে শুনতে চাই, উচিত কি উচিত না। উচিত তো বটেই। সাজ্জাদ হোসেন উঠে পড়লেন, শুকনো গলায় বললেন, আমার ডিউটি আছে, আমি থাকতে পারছি না। এই সাংবাদিকের সঙ্গে আরও কিছু সময় কাটালে প্যাচে পড়ে যেতে হবে। চাকরি নিয়ে টানাটানি হবে। আজকের ইন্টারভিউ দিয়েই তার ভয় ভয় লাগছে, না জানি কি ছাপা হয়। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। চাকরি বাঁচিয়ে চলা ক্রমেই মুশকিল হয়ে পড়ছে। সাজ্জাদ হোসেন জিপ নিয়ে খানিকক্ষণ একা একা পুরনো পল্টন এলাকায় ঘুরলেন। তারপর খুঁজে বের করলেন মিসির আলীর বাড়ি। এটা সেই বাড়ি যা নগ্নগাত্র এসে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। তার জানা ছিল না। মিসির আলীর সঙ্গে এর পরেও দেখা হয়েছে, কিন্তু মিসির আলী এ প্রসঙ্গে কোনো কথা বলেননি। যেন এটা বলার মতো কোনো ব্যাপার নয়। অথচ মিসির আলীকে 2-3 বার স্টেটমেন্ট দিতে হয়েছে। একজন ইনভেস্টিগেটিং অফিসার এসে সব দেখে শুনে গিয়েছে। যথেষ্ট হইচই করা হয়েছে এটা নিয়ে। অন্য যে কেউ হলে প্রথম সুযোগেই ঘটনাটা বন্ধুবান্ধবদের বলতো। মিসির আলী বলেননি। লোকটি কি ইচ্ছে করেই নিজেকে আলাদা প্রমাণ করার জন্য এরকম করে? সাজ্জাদ হোসেন কড়া নাড়লেন। মিসির আলী ঘরেই ছিলেন। তিনি দরজা খুললেন। সাজ্জাদ হোসেনকে দেখে বিন্দুমাত্র অবাক হলেন না। তার ভাবভঙ্গি দেখে মনে হলো তিনি যেন বন্ধুর জন্যই অপেক্ষা করছিলেন। সাজ্জাদ হোসেন বললেন, খবর কি তোর? ভালো। খোঁজ নিতে এলাম, টিকে আছিস? না, নগ্নগাত্র এসে তোকে পিটিয়ে তক্তা বানিয়ে দিয়ে গেছে। না, এখনো বানায়নি। তোর ইমার পাত্তা এখনো লাগাতে পারিনি, পারলেই জানবি। পারার সম্ভাবনা কীরকম? কম, খুবই কম। ঠান্ডা পানি খাওয়াতে পারবি? খুব ঠান্ডা। ঠান্ডা পানি হবে না, ঘরে ফ্রিজ নেই। বাড়িওয়ালার ঘরে নিশ্চয়ই আছে। তোর ইমাকে পাঠিয়ে দে না, নিয়ে আসুক। ঠান্ডা পানি খেতে ইচ্ছে হচ্ছে। মিসির আলী ইমাকে পাঠালেন না, নিজেই ঠান্ডা পানির বোতল নিয়ে এলেন। সাজ্জাদ হোসেন টেবিলে পা তুলে ক্লান্ত ভঙ্গিতে বসে আছেন, দেখলেই মায়া লাগে। লোকটির ওপর দিয়ে ঝড় যাচ্ছে। মিসির আলী বললেন, চা খাবি? না। তোর সোফায় ঘণ্টাখানিক শুয়ে থাকবো। সোফায় কেন? বিছানায় শুয়ে থাক। সোফা হলেই চলবে, বিছানা লাগবে না। তুই কাঁটায় কাঁটায় 1 ঘন্টা পরে ডেকে তুলবি। ঠিক আছে, তুলব। সাজ্জাদ হোসেন সোফায় লম্বা হলেন এবং দেখতে দেখতে ঘুমিয়ে পড়লেন। তবে তাকে ডেকে তুলতে হলো না। ঠিক 1 ঘন্টা পরে নিজে নিজেই জেগে উঠলেন। প্রাণী হিসেবে মানুষের তুলনা নেই। তার অবচেতন মন সর্বক্ষণ কাজ করে, যথাসময়ে তাকে সজাগ করে দেয়, বিপদের আভাস দিতে চেষ্টা করে। মুশকিল হচ্ছে তার কর্মপদ্ধতি আমাদের জানা নেই।
সাজ্জাদ হোসেন বললেন, এক কাপ চা খাবো, তারপর যাব। আজ সারা রাত ডিউটি, যেভাবেই হোক আজ নগ্নগাত্রকে ধরবই। মিসির আলি শান্ত স্বরে বললেন, ম্যানিয়াকদের ধরা খুব মুশকিল। এদের ইন্দ্রিয় খুব সজাগ থাকে। সজাগ থাকুক আর যাই থাকুক, বেটাকে আজ ধরবই। স্কটল্যান্ড ইয়ার্ডের দেশ খোদ ইংল্যান্ডেও কিছু কিছু ম্যানিয়াকদের ধরতে 3-4 বছর সময় লেগেছে। একজনের নাম তুই নিশ্চয়ই জানিস, রোড সাইড স্ট্রাগলার। বেছে বেছে ব্লন্ড মেয়েদের খুন করত। 6.5 বছর চেষ্টা করেও কিন্তু ওকে ধরা যায়নি। আমি ধরবো, আজ রাতেই ধরবো। মিসির আলি চুপ করে গেলেন। সাজ্জাদ হোসেন বললেন, উঠি? চা না খাবি বললি? মত বদলেছি, খাবো না। মিসির আলি বললেন, আমি কি তোর সঙ্গে যেতে পারি? আমার সঙ্গে যাবি কেন? আমি ধানমন্ডির একটি বাড়িতে ঢুকতে চাই। ওরা ঢুকতে দিচ্ছে না, গেট বন্ধ করে রাখছে এবং বলছে বাড়িতে কেউ নেই। কিন্তু আমি জানি বাড়িতে লোকজন আছে। পুলিশের গাড়িতে গেলে দারোয়ান ভয় পেয়ে গেট খুলবে। আজ রাতেই যেতে হবে। হুম। তোকে ঢুকতে দিচ্ছে না কেন? আছে অনেক ব্যাপার, পরে বলবো। আমাকে ও বাড়িতে নামিয়ে দিতে তোর অসুবিধা আছে? অসুবিধা থাকলে থাক, না অসুবিধা নেই। রাত 10:30টার মতো বাজে। দারোয়ান জেগেই ছিল। মিসির আলি যা ভেবেছিলেন তাই হলো। পুলিশ এসে শুনে সে গেট খুলল। মিসির আলি ভেতরে ঢুকে পড়লেন। ওসমান সাহেব এবং তার স্ত্রী দুজনেই দোতলার বারান্দা থেকে দেখলেন মিসির আলি গেট দিয়ে ঢুকছেন এবং বেশ সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে আসছেন। ওসমান সাহেব নিচে নেমে এলেন। মিসির আলি বললেন, আপনি ভালো আছেন? ওসমান সাহেব সে প্রশ্নের জবাব দিলেন না, মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। মিসির আলি বললেন, অসময়ে এসেছি, উপায় ছিল না বলে আসতে হয়েছে। আমি আপনাকে সাহায্য করতে চাই। এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস নিশীথিনী। আজকের মাধ্যমে শেষ হলো উপন্যাসটির 4র্থ পর্ব। পরবর্তী পর্ব এবং অন্যান্য গল্প শোনার জন্য আমাদের সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে আমাদেরকে জানান গল্প পাঠ কেমন লাগলো। ধন্যবাদ।